আচ্ছা, ভাবুন তো, একদিকে গ্লোবাল পাওয়ার, অর্থনৈতিক নিয়ন্ত্রণ আর অন্যদিকে এমন একটা প্রযুক্তি যা পুরো সিস্টেমটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। এটা কিন্তু দারুণ এক লড়াইয়ের গল্প। একদিকে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মুদ্রা, মানে মার্কিন ডলার। আর তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে একটা ডিজিটাল প্রযুক্তি যা এই ডলারের ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করছে। চলুন এই পুরো ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে যে কিভাবে একটা দেশের মুদ্রা, শুধু একটা কারেন্সি, পুরো পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করতে পারে। শুনতে অবাক লাগলেও আমেরিকার ডলার কিন্তু ঠিক এই কাজটাই করছে। কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে। এর উত্তরটা কিন্তু শুধু ডলারের মধ্যে নেই। আসল রহস্যটা লুকিয়ে আছে এর চারপাশে তৈরি হওয়া একটা বিশাল নেটওয়ার্কের মধ্যে। মানে একটা আন্তঃসংযুক্ত সিস্টেম যা পুরো পৃথিবীকে একটা জালের মতো জড়িয়ে রেখেছে। তো ডলারের এই গ্লোবাল সিস্টেমটা বুঝতে হলে আমাদের প্রথমে এর ক্ষমতার মূল ভিত্তিটা জানতে হবে। এই ভিত্তিটাকেই বলা হয় অ্যাঙ্কার কারেন্সি বা নোঙর মুদ্রা। এখন এই অ্যাঙ্কর কারেন্সি জিনিসটা কি? ব্যাপারটা সহজ। এটা হলো এমন একটা মুদ্রা যেটাকে অন্য সব দেশ তাদের রিজার্ভ হিসেবে রাখে, মানে ভরসা করে, আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য এটাই ব্যবহার করে। মার্কিন ডলার ঠিক এই কাজটাই করে, আর এ কারণেই এটা আজ বিশ্ব অর্থনীতির একেবারে কেন্দ্রে বসে আছে। এই অ্যাঙ্কার স্ট্যাটাসের কারণেই কিন্তু আমেরিকা একটা গ্লোবাল কন্ট্রোল সিস্টেম তৈরি করে ফেলেছে। যেমন ধরুন, পুরো বিশ্বের যত ব্যাংকিং সিস্টেম আছে তার ভিত্তিটাই হলো ডলার। বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য, মানে প্রায় ৮০% ডলারে সেটেল করা হয়। শুধু তাই না, অন্য দেশগুলো তাদের নিজেদের মুদ্রাকে সাপোর্ট দেওয়ার জন্য, স্থিতিশীল রাখার জন্য মার্কিন বন্ড কিনতে একরকম বাধ্য হয়। আর এর ফলাফল ওয়াশিংটনের হাতে চলে আসে এক অসম্ভব বৈশ্বিক নিয়ন্ত্রণের ক্ষমতা। ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। তো এই যে নিয়ন্ত্রণের ক্ষমতা, এটা কিভাবে একটা অর্থনৈতিক অস্ত্রে পরিণত হয়, মানে কন্ট্রোল থেকে চাপ সৃষ্টি করার হাতিয়ারে। আমেরিকা যখন ইরান বা অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করে, তখন তারা কিন্তু এই ডলার সিস্টেমটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। দেখুন, পার্থক্যটা একেবারে আকাশ পাতাল। যে দেশ ডলার সিস্টেমের সাথে যুক্ত, তাদের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং খোলা, গ্লোবাল ট্রেড করা সহজ, বিদেশি বিনিয়োগও আসে। কিন্তু ইরানের মতো কোনো দেশের ওপর যখন নিষেধাজ্ঞা চাপানো হয়, তখন তাদের এই সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। ব্যাস, সব আন্তর্জাতিক লেনদেন ব্লকড, আর বিশ্ব অর্থনীতি থেকে তারা পুরোপুরি একঘরে হয়ে পড়ে। এরকম একটা কঠিন পরিস্থিতিতেই একটা বিকল্প সমাধান হিসাবে উঠে এসছে ক্রিপ্টোকারেন্সি। এটা এমন এক ডিজিটাল মুদ্রা, এমন একটা ফিনান্সিয়াল সিস্টেম যা কিনা এই প্রচলিত নিয়ন্ত্রণের একেবারেই বাইরে। আর এটাই হচ্ছে আসল কথা। ক্রিপ্টোকারেন্সিতে আমেরিকা বা অন্য কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে না। এর মূল শক্তিটাই হল এর বিকেন্দ্রীভূত প্রকৃতি। মানে এর কোনো একজন মালিক বা নিয়ন্ত্রক নেই। আর এই জিনিসটাই একে চিরাচরিত ফিনান্সিয়াল সিস্টেম থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। টাকা যেমন প্রিন্ট করা হয়, ক্রিপ্টোকারেন্সি কিন্তু সেভাবে প্রিন্ট হয় না। এটা ডিজিটালভাবে তৈরি করা হয়। আর এই জটিল ডিজিটাল প্রসেসটাকেই বলা হয় মাইনিং। তাহলে এবার মূল জায়গায় আসা যাক। ইরান ঠিক কিভাবে এই প্রযুক্তিকে, এই মাইনিংকে তাদের ওপর চাপানো নিষেধাজ্ঞা এড়ানোর জন্য একটা কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? বিটকয়েন মাইনিংয়ের ব্যাপারটা একটু বোঝা যাক। দেখুন, এখানে খুব পাওয়ারফুল সব কম্পিউটার দিনরাত কাজ করে আর অত্যন্ত জটিল সব গাণিতিক সমস্যার সমাধান করে। এই পুরো প্রসেসটাই কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ খরচ হয়, মানে এটা খুবই এনার্জি ইন্টেন্সিভ। যখনই কোনো একটা লেনদেন সফলভাবে ভেরিফাই করা হয়, তখনই সেই কম্পিউটারকে পুরস্কার হিসাবে নতুন বিটকয়েন দেয়া হয়। এইভাবেই নতুন বিটকয়েন তৈরি হয়। আর এখানেই ইরানের আসল স্ট্র্যাটেজিটা লুকিয়ে আছে। ইরান কি করছে? তারা তাদের নিজেদের এনার্জি রিসোর্স, মানে সস্তায় পাওয়া বিদ্যুৎ ব্যবহার করে এই মাইনিং চালাচ্ছে। ভাবুন একবার, তারা তাদের দেশের একটা সম্পদকে, মানে বিদ্যুৎকে, সরাসরি একটা গ্লোবাল ডিজিটাল সম্পদে, মানে ক্রিপ্টোতে কনভার্ট করে ফেলছে। আর পুরোটাই হচ্ছে চিরাচরিত ফিনান্সিয়াল সিস্টেমের বাইরে থেকে। তো এই স্ট্র্যাটেজিটা ইরানের জন্য কেন এতটা কাজের? কারণটা খুব পরিষ্কার। প্রথমত, সব লেনদেন সাধারণ ব্যাংকিং সিস্টেমকে পুরোপুরি বাইপাস করে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, ডলারের ওপর নির্ভর না করেই তারা ভ্যালু তৈরি করতে পারছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নজরদারির একেবারে বাইরে। এর ফলে আন্তর্জাতিক লেনদেনের জন্য তাদের কাছে একটা সরাসরি ডিজিটাল রাস্তা খুলে গেছে। এই যে প্রযুক্তি আর জিওপলিটিক্সের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে, এর বৃহত্তর প্রভাবটা কি হতে পারে? আমরা কি তাহলে ক্ষমতার এক নতুন লড়াইয়ের দিকে এগোচ্ছি? গ্লোবাল ফিনান্সের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? এই দুটো আর্থিক জগতের মধ্যে পার্থক্যটা দেখুন। ডলার সিস্টেমটা হলো সেন্ট্রালাইজড, মানে এর নিয়ন্ত্রণ মার্কিন সরকার আর বড় বড় ব্যাংকগুলোর হাতে। অন্যদিকে ক্রিপ্টো সিস্টেম, যেমন বিটকয়েন, পুরোটাই ডিসেন্ট্রালাইজড। এর নিয়ন্ত্রণ কোনো একজনের হাতে নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইউজারদের নেটওয়ার্কের হাতে। আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো অ্যাক্সেসের জায়গায়। ডলার সিস্টেমে ঢুকতে হলে আপনার অনুমতি লাগবে, এটা পারমিশন। কিন্তু ক্রিপ্টো সিস্টেম হলো পারমিশনলেস, মানে শুধু ইন্টারনেট থাকলেই যে কেউ এর অংশ হতে পারে, কারও অনুমতির দরকার হয় না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, প্রযুক্তি কি আসলেই জিওপলিটিক্যাল পাওয়ারের পুরো সমীকরণটাকেই বদলে দেবে? ডলারের এই একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সির এই যে লড়াই,
এটা বিশ্ব অর্থনীতি আর ক্ষমতার ভারসাম্যকে ভবিষ্যতে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।